নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, অধীর চৌধুরী কিন্তু এই মুহূর্তে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অবশ্যই প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা। তিনি এই মুহূর্তে যে খুব একটা প্রাসঙ্গিক নন কংগ্রেসের কাছে, তা কিন্তু বেশ খানিকটা তিনি স্পষ্ট করেছেন এবং জানিয়ে কিন্তু অনুযোগও প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। অধীর চৌধুরীকে প্রাক্তন রাজ্য সভাপতি কিংবা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন গুলাম মীর কেন্দ্রীয় কমিটির বৈঠকে, এবং তা নিয়ে কিন্তু অধীর চৌধুরী বেশ খানিকটা বিরক্ত এবং তিনি কিন্তু সরাসরি কোথাও গিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু এই ঘটনা যে ঘটবে তা জানতেন না, এবং তিনি পশ্চিমবঙ্গ থেকে যখন কেন্দ্রীয় কমিটির বৈঠকে গিয়েছিলেন তখন কিন্তু তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেই গিয়েছিলেন, কিন্তু তারপর তাকে শুনতে হলো তিনি প্রাক্তন, এবং তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা, এবং তাই নিয়ে কিন্তু নানা মনের নানা মত। কেউ বলছেন তিনি তৃণমূলে যেতে পারেন, কেউ বলছেন তিনি বিজেপিতে যেতে পারেন। এমনকি তৃণমূলের কাছ থেকে আমরা খবর করেছিলাম যে কান্দির বিধায়ক অপূর্ব সরকার তিনি কিন্তু সরাসরি অধীর চৌধুরীকে প্রস্তাবও জানালেন তৃণমূল কংগ্রেস জয়েন করার জন্য। কিন্তু এবার কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি একমাত্র আইএসএফ বিধায়ক যার সঙ্গে কিন্তু জোট করেছিলেন অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। বাম কংগ্রেস জোটের অন্যতম একমাত্র মুখ কিন্তু নওশাদ সিদ্দিকী, যিনি 2021 সালে ভাঙড় থেকে জিতে গিয়েছিলেন বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটে। তিনি এবার অধীর চৌধুরীকে নিয়ে কি বললেন কোট আনকোট শোনাবো অবশ্যই আপনাদের। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর প্রসঙ্গে তিনি যে কথা বলেন, তিনি কোট আনকোট বলছেন অধীরবাবুর নিজের একটা পরিচয় আছে, তিনি কংগ্রেসের একটা বড় নেতা। দেশের ইতিহাস যখন লেখা হবে তখন তার নাম লেখা হবে। তিনি ঠিক যেমন লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, তিনি মোদী সরকারের আমলে লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, এবং তাই জন্যে নরেন্দ্র মোদীর নাম যখন লেখা হবে কোনো একটা পিরিয়ডের প্রধানমন্ত্রী হিসেবে, ঠিক তখন কিন্তু অধীর চৌধুরীর নামও লেখা হবে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে। তারপরেও তিনি তার বক্তব্য দীর্ঘায়িত করেন এবং বলেন অধীরবাবু হেরে যাওয়াতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরোধিতা করার যতজন ভয়েস ছিল তার থেকে একটা ভয়েস কম হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্য। অবশ্যই আমরা জানি যে বাম কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট তৈরি হয়েছিল 2021 সালে মূলত আব্বাস সিদ্দিকীর সঙ্গে, কিন্তু তারপর নওশাদ সিদ্দিকী কিন্তু নিজের একটা জায়গা তৈরি করেন, এবং পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী কিন্তু তৃণমূল বিরোধিতা এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে 1 ইঞ্চিও কখনো সরে আসেননি, এবং এই লোকসভা ভোট পর্যন্ত কিন্তু তিনি তৃণমূল বিজেপি তাদের বিরুদ্ধে ক্রমাগত মিটিং করে গেছেন, ক্রমাগত বিভিন্ন কথা বলে গিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী আরও বলছেন অধীর চৌধুরী সম্বন্ধে, আমি আশা করব তিনি যেভাবে বিজেপি টিএমসির বিরোধিতা করেছেন ঠিক তেমনই তিনি পরবর্তীতেও করে যাবেন। সুতরাং নওশাদ সিদ্দিকীর এই যে বক্তব্য তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা অন্যরকম। ঠিক যখন অধীর চৌধুরীকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা উঠছে, যেমন ঠিক আমরা দেখিয়েছিলাম আপনাদের যে এই মুহূর্তে কান্দির বিধায়ক অপূর্ব সরকার তৃণমূলে আহ্বান জানিয়েছেন এবং জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরী কথা বলে তৃণমূলে যদি আসতে চান, মুর্শিদাবাদের ভালো যদি তিনি করতে চান, তাহলে অপূর্ব সরকার তাকে তৃণমূল কংগ্রেসে আহ্বান জানাচ্ছেন। সেই অপূর্ব সরকার, যে অপূর্ব সরকার কিন্তু একসময় অধীর চৌধুরীর সঙ্গেই কংগ্রেস করা শুরু করেছিলেন, এবং অবশ্যই অধীর চৌধুরীর ছত্রছায়াই বলা যেতে পারে কংগ্রেস করা শুরু করেছিলেন। সেই অপূর্ব সরকার কিন্তু এখন সরাসরি অধীর চৌধুরীকে তৃণমূল কংগ্রেসে আহ্বান জানাচ্ছেন। অপরদিকে কিন্তু বিভিন্ন যে নেতারা, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে, আমরা ইন্টারভিউ করেছিলাম গতকাল, দেখিয়েছিলাম আপনাদের যে সজল ঘোষের মতন বিজেপি নেতারাও কিন্তু অধীর চৌধুরীকে বারংবার বলছেন অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস কোথাও গিয়ে একটা না ইনসাফি করলো। লোকসভার বিরোধী দলনেতাকে কংগ্রেস যেভাবে ভুলে গেল ভোটে হেরে যাওয়ার পর থেকে, তা কখনোই ঠিক করেনি কংগ্রেস, এবং
বিজেপির দরজা তার জন্য খোলা আছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে যেমন একটা লাখ টাকার প্রশ্ন, ঠিক তেমনভাবেই আপনাদের মনে করিয়ে দিই যে সৌমিত্র খাঁ তিনিও একসময় কংগ্রেসেরই মানুষ ছিলেন, তারপর তৃণমূলে যান, তারপর বিজেপিতে এখন, কিন্তু তিনি কিন্তু অধীর চৌধুরীকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন এবং সৌমিত্র খাঁ কিন্তু দাবি করছেন অধীর চৌধুরীর এখন নিজের দল খোলা উচিত। সুতরাং এই যে রাজ্য রাজনীতি, সৌমিত্র খাঁ বলছেন অধীর চৌধুরীর নিজের দল খোলা উচিত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরীকে ডাক পাঠাচ্ছেন অপূর্ব সরকার, বিজেপির তরফ থেকে আরও কেউ নিশ্চয়ই ডাক পাঠাচ্ছেন, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী যা বললেন তা কিন্তু বেশ খানিকটা অন্যরকম, এবং অধীর চৌধুরী ঠিক কোন মাপের নেতা, দেশের কোন স্থানীয় নেতা তিনি, লোকসভার বিরোধী দলনেতা, তারই বা স্থানটা কি সেটা বোধহয় আরও একবার মনে করিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। এবং অধীর চৌধুরী যে দেশের সমস্ত মানুষের বিরোধী দলনেতা ছিলেন 2019 থেকে 2024 পর্যন্ত, এবং অবশ্যই মোদি 2.0 এই যে সরকার তৈরি হয়েছিল সেই সময়কার ইতিহাস যদি লেখা হয় তাহলে যে অধীর চৌধুরীর নামটাও অত্যন্ত প্রাসঙ্গিক, এবং সেই একই পর্যায়ে যে তার নামও লেখা হবে যে সময় নরেন্দ্র মোদী 2019 থেকে 24 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক সেই সময় দেশের লোকসভার বিরোধী দলনেতা হিসেবে যে অধীর চৌধুরীর নামটাও লেখা থাকবে সেটা কিন্তু আবারও মনে করিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। আমরা অবশ্যই নজর রাখবো যে অধীর চৌধুরীর পরবর্তী ভবিষ্যৎ কি হয়, অধীর চৌধুরী পলিটিক্যালি রিটায়ারমেন্ট নেন কিনা, নাকি আবারও তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্যে বিজেপি জয়েন করেন, নাকি কংগ্রেসের মধ্যে থেকেই তিনি বেশ খানিকটা পিছিয়ে যান কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তিনি করে যান। এবং তার সঙ্গেই যে প্রশ্নটা উঠছে যে সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন 26 সালে, আর ঠিক 1.5 বছরের মাথায়, সেই জায়গায় অধীর চৌধুরী জিততে পারেননি এবং অধীর চৌধুরীর হাতে এখন কংগ্রেসের রাশও নেই, তাহলে সেই ক্ষেত্রে অধীর চৌধুরী আগামী দিনে যদি তার হাতে কংগ্রেসের রাশ না থাকে তাহলে পরবর্তীতে যে কংগ্রেসের ক্ষমতায় আসবেন কিংবা প্রদেশ কংগ্রেস সভাপতি হবেন তার নেতৃত্বে কতটা বাম কংগ্রেস জোট গড়ে উঠবে সেটাও কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ 2016 থেকে 2024 পর্যন্ত কিন্তু বাম কংগ্রেস একত্রে লড়াই করেছে, কখনো তাদের জোট সঙ্গী হিসেবে তারা নতুন একজন মুখ অর্থাৎ নতুন তৈরি হওয়া দল আইএসএফকেও স্থান দিয়েছে, কিন্তু অবশ্যই বাম কংগ্রেস কিন্তু আইএসএফ থাকুক বা না থাকুক একত্রে লড়ে গেছে। সেখান থেকে অধীর চৌধুরী যদি এবার সম্পূর্ণ রাজনৈতিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন কিংবা অধীর চৌধুরীর রাজনৈতিক পরবর্তী ঠিকানা যদি তৃণমূল কিংবা বিজেপি অন্য কোনো শিবির হয় তাহলে সেক্ষেত্রে বাম কংগ্রেস জোট যে ভাঙতে চলেছে অচিরেই তা বোধহয় এই মুহূর্তে দিনের আলোর মতন স্পষ্ট। আমরা নজর রাখবো সমস্ত দিকে যে অধীর চৌধুরীকে কেন্দ্র করে যে সমস্ত রাজনৈতিক সমীকরণগুলো তৈরি হচ্ছে সেগুলোর পরবর্তী ভবিষ্যৎ কি, এবং আদৌ অধীর চৌধুরী কংগ্রেস ছাড়ছেন কিনা, নাকি তিনি কংগ্রেসেই থেকে যাচ্ছেন খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে, সেই প্রশ্নের উত্তর কিন্তু সময় দেবে। আমরা আপনাদের অবশ্যই জানাবো সেই সমস্ত আপডেট। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।